বিবৃতি যেটা ম্যাথিউ মিলার দিল, যেখানে আজিজের এই নিষেধাজ্ঞার বিষয়টি আসলো, সেই বিবৃতিটা আমি ভালো করে পড়লাম। ওতে কিন্তু সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গটি আছে, যে সজীব ওয়াজেদ জয়কেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। সম্পর্ক এগিয়ে নিতে আসলেন, যেতে যেতেই নিষেধাজ্ঞা। ওবায়দুল কাদের ডোনাল্ড লুয়ের দিকে লক্ষ্য করেই তিনি এই কথাটি বলেছেন। Peacekeeping mission. In particular, numerous human rights abusers from Bangladesh are being deployed to I've seen it. Mushfiq, I've আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। সম্পর্ক এগিয়ে নিতে আসলেন, যেতে যেতেই নিষেধাজ্ঞা। ওবায়দুল কাদের। দর্শক, বুঝতে পারছেন এই বক্তব্যটি ডোনাল্ড লুয়ের দিকে লক্ষ্য করেই তিনি এই কথাটি বলেছেন। নিঃসন্দেহে জেনারেল আজিজের উপর যে নিষেধাজ্ঞা, সেটি ব্যক্তি আজিজ না, এটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান সেনাবাহিনী, সেই প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ, সেই প্রতিষ্ঠান সরকার। সুতরাং আজিজের উপর নিষেধাজ্ঞা মানে শুধু ব্যক্তি আজিজকে না, এটা ক্ষমতাসীন দলকে আহত করেছে, তাদেরকে বিব্রত করেছে। এবং সম্পর্ক উন্নয়নের কথা তিনি বলেছিলেন ওবায়দুল কাদের, যে ডোনাল্ড লু আসছেন সম্পর্ক এগিয়ে নিতে, নির্বাচন, মানবাধিকার, নিষেধাজ্ঞা এইসব বিষয় না। অর্থাৎ বিএনপির স্বপ্ন পূরণ করতে ডোনাল্ড লু আসছেন না, এটা খুব জোর দিয়ে তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন। এখন এই নিষেধাজ্ঞার ফলে নিঃসন্দেহে ওবায়দুল কাদেরের জন্য একটা বড় ধরনের ধাক্কা। তিনি বলছেন, দেখলাম ডোনাল্ড লু আসলেন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করলেন, সেখানে তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল। বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এই কথা বলছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকার সফর নিয়ে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। বলছেন যে ডোনাল্ড লু এলেন সম্পর্ক এগিয়ে নিতে, সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসেছে। আগে 7 জনের উপর, এখন আবার 1 জন। তিনি বলেন, আমি এই কথাই বলতে চাই, যারা গাজা গণহত্যাকে এবং যারা গণহত্যা ঘটাচ্ছে তাদের এই নিষ্ঠুর ও বর্বরোচিত ভূমিকাকে গণহত্যা বলতে চায় না। তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তিনি আরও বলছেন যে 35,500 মানুষকে নির্বিচারে নিষ্ঠুরভাবে অবিরাম হত্যা করছে গাজায়, ঘোষণা দিয়ে গণহত্যা করছে। হলোকাস্টের সময় 60 লাখ ইহুদিকে হত্যার কথা ইতিহাসে আছে। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছে তা হিটলারের চেয়েও ভয়াবহ। যুক্তরাষ্ট্রের শিক্ষক শিক্ষার্থীদের প্রসঙ্গেও তিনি বলছেন যে যারা প্রোটেস্টরদের এভাবে, অর্থাৎ প্রতিবাদকারীদের যারা হামলা করে, তাদের গণতন্ত্র মানবাধিকার পদদলিত হয়েছে। যারা গণহত্যাকে অস্বীকার করে, যারা আমাদের কাকে নিষেধাজ্ঞা ভিসা নীতি দিল সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তিনি বলছেন, সেনাবাহিনী নিজেদের নিয়মে চলে। উল্লেখ করে তিনি বলছেন, দেশের সশস্ত্র বাহিনী কিন্তু তাদের আলাদা নিয়ম কানুন আছে, সেখানে যদি কেউ অপরাধ করে থাকে সেটা প্রমাণিত হলে কোনোদিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুর কন্যা না। যাক, বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড লুর এই ভূমিকাটা বা মার্কিন যুক্তরাষ্ট্র যেটি, যদিও এটি ডোনাল্ড লুর সাথে এটি সম্পর্ক না, তারপরও ডোনাল্ড লু যেহেতু সরকারের একটি অংশ, সুতরাং এটি মনে করার কোনো কারণ নেই যে এই ধরনের নিষেধাজ্ঞার বিষয়টি ডোনাল্ড লু জানতেন না। সম্ভবত ডোনাল্ড লু এসে পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, যেটা পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, যে তারা আমাদেরকে অবহিত করেছে, বাংলাদেশ মিশনকে অবহিত করেছে এবং বলেছে যে বাংলাদেশের যে দুর্নীতি, বাংলাদেশের যে গণতন্ত্রের অবনমন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাকে শক্তিশালী করার জন্য, অর্থাৎ বাংলাদেশকে সাপোর্ট করার জন্যই তারা এই নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু জেনারেল আজিজ 2014-2018 নির্বাচনের সময় একসময় বিজেপির দায়িত্ব, আর এক সময় তিনি সেনাবাহিনী প্রধানের দায়িত্ব ছিলেন এবং দুটি নির্বাচনই বিতর্কিত ছিল। সুতরাং এই জেনারেল আজিজকে অস্বীকার করা সেটা সম্ভব না। এবং জেনারেল আজিজের তার ভাইদের যেভাবে রাষ্ট্র একের পর এক মার্জনা করেছে, অপরাধ ক্ষমা করেছে, যেভাবে তারা দেশ ত্যাগ করেছে, পাসপোর্ট, তারপরে আইডি কার্ড পরিবর্তন করেছে, সব কিছুতেই বোঝা যায় যে জেনারেল আজিজকে সাপোর্ট করার জন্য এটি করা হয়েছে। সুতরাং জেনারেল আজিজের বিষয়টি একেবারে অস্বীকার করা
সেটা যেমন বেনজিরের ক্ষেত্রে সম্ভব না, সাবেক আইজিপি, তেমনি আজিজের ক্ষেত্রেও সম্ভব না। আর সেই কারণেই ওবায়দুল কাদের সমালোচনা করছেন ডোনাল্ড লুয়ের, যে যিনি সম্পর্ক এগিয়ে নিতে আসলেন তিনি যেতে না যেতেই অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই এই Over the years, I can tell you that there have been cases where we were informed of allegations of past human rights violations committed by uniformed personnel from a small number of countries deployed in our peacekeeping missions. When such cases occur, our peacekeeping colleagues take appropriate action. আসসালামু আলাইকুম দর্শক, সম্ভবত বাংলাদেশের জন্য আরও একটি বিপদ সংকেত, তা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে যারা কাজ করছেন, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নানান ধরনের নির্যাতনের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে জাতিসংঘ। আপনারা জানেন যে গত বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেতে একটি ভয়ঙ্কর ডকুমেন্টারি প্রচারিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কার মতন রাষ্ট্রগুলো, এইসব রাষ্ট্রের সরকার নিজ স্বার্থে কীভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সদস্যদেরও, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম এই ধরনের মিশনের জন্য তালিকাভুক্ত করে পাঠাচ্ছে এবং তারা অনেকে কাজ করছে, এবং কোন প্রক্রিয়ায় জাতিসংঘ তাদেরকে নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে, কীভাবে জাতিসংঘকে ব্ল্যাকমেল করছে রাষ্ট্রগুলো, সেগুলোও বলা হয়েছে। যাই হোক, এই ডকুমেন্টারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে জাতিসংঘের মুখপাত্রের কাছে প্রশ্ন করা হয়েছিল, যেসব রাষ্ট্র বা সরকার নিজেরাই মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, তারা যে বিতর্কিত সদস্যদের নাম পাঠাচ্ছে, যাদের প্রিভিয়াস রেকর্ড রয়েছে মানবাধিকার লঙ্ঘনের, সেই অবস্থায় তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বা জাতিসংঘ কি মনে করছে এই ডকুমেন্টারি সম্পর্কে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক তিনি বলেছেন যে এই ডকুমেন্টারিটা তাদের নজরে এসেছে এবং এই ডকুমেন্টারি যিনি প্রডিউসার তাকেও জাতিসংঘের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যে সম্পর্কে ওই ডকুমেন্টারিতেও বলা হয়েছে। এবং সর্বসকলে তিনি যেটা বলেছেন যে এটা সত্য কথা, বছরের পর বছর ধরে এই মিশনগুলোতে যারা বা যেসব রাষ্ট্র তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা সেনা সদস্যদের নাম পাঠাচ্ছে, যাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ বিভিন্ন সময় উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে প্রত্যাহার করা হয়েছে, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। বিশেষ করে সেনা সদস্য পাঠাচ্ছে যেসব রাষ্ট্র, তাদের সাথে দফায় দফা আলোচনা হয়েছে। অর্থাৎ এটি কিন্তু স্টিফেন ডুজারিক অস্বীকার করেননি, একেবারে উড়িয়ে দেননি। বাংলাদেশ বা শ্রীলঙ্কার বিষয়ে যদি তাদের কোনো সে থাকতো অবশ্যই সরাসরি বলতো না, এ ধরনের কোনো অভিযোগ নেই। এই ডকুমেন্টারিতে যা দেখানো হয়েছে আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, আমি নিজেও বলেছি, এই ডকুমেন্টারিতে একটি ভয়ঙ্কর বিষয় আনা হয়েছে। বাংলাদেশ থেকে যেসব সদস্য এখনো কাজ করছে তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো রাষ্ট্রগুলো কিভাবে তাদেরকে ব্ল্যাকমেল করছে জাতিসংঘকে, অর্থাৎ উন্নত রাষ্ট্রগুলো যে তাদের সদস্য প্রত্যাহার করছে, মিশনের কাজগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, প্রাণহানির আশঙ্কা থাকে, সেই জায়গা থেকে তারা বিনিময়ে মোটা অঙ্কের টাকা দিচ্ছে জাতিসংঘের এই মিশনগুলোতে। এইগুলো লুফে নেওয়ার চেষ্টা করছে স্বল্পোন্নত বা অনুন্নত রাষ্ট্রগুলো সরকার। কিন্তু যখন মিশনগুলোতে পাঠানো সদস্যদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠছে, তাদেরকে ফেরত নেওয়ার জন্য জাতিসংঘের পক্ষ থেকে প্রস্তাব করা হয় বা চাপ দেওয়া হয়, তখন সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সরকার এক ধরনের ব্ল্যাকমেল করে। তারা কি বলে যে শর্ত দেয়, আমরা আর কোনো সদস্য পাঠাবো না বা যারা আছে তাদেরকে ফেরত আনা হবে। সেক্ষেত্রে জাতিসংঘ বিপদ পড়ে যায়। যুদ্ধ বিগ্রহ অবস্থায় যেসব রাষ্ট্র রয়েছে, আফ্রিকার বিভিন্ন ঝুঁকিপূর্ণ রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র, সেই সব রাষ্ট্রের মানুষদের তাহলে মানবাধিকার লঙ্ঘন করবে কীভাবে, বা সাধারণ মানুষের রক্ষা, জীবন বা মানবাধিকার রক্ষায় তারা কীভাবে ভূমিকা রাখবে, সেক্ষেত্রে তারা অনেক সময় চুপ হয়ে যায়। অভিযুক্ত রাষ্ট্রগুলো যারা সেনা সদস্য পাঠাচ্ছে বা বিতর্কিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠাচ্ছে, তাদের সঙ্গে বা তাদের প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়। এবং অ্যান্ড্রু গিলমার, জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব, তিনি এই ডকুমেন্টারিতে সাক্ষাৎকারে বলেছেন যে এমন দেখা গেছে যখন বিতর্কিত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই রাষ্ট্রগুলো যখন বেঁকে বসেছে
একসময় উপায়হীন হয়ে জাতিসংঘের কোনো এক মহাসচিব সেই রাষ্ট্রে গিয়ে ক্ষমা চেয়ে এসেছেন তাদের উদ্যোগের বিষয়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কমিটি এগেইনস্ট টর্চার, আন্তর্জাতিক এই সংস্থার একজন সদস্য এবং বাংলাদেশের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের র্যাপোর্টার ইয়েন্স মডভিক, তিনিও তার সাক্ষাৎকারে বলেছেন যে 2019 সালে তাদের প্রতিবেদনে বাংলাদেশের র্যাব থেকে কোনো সদস্য না নেওয়ার জন্য জোরালো সুপারিশ করা হয়েছিল জাতিসংঘের কাছে, কিন্তু তারপরেও আসছে। আর ডয়েচে ভেলের এই প্রতিবেদন বা ডকুমেন্টারি সম্পর্কে বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমে এরই মধ্যে লেখালেখি শুরু হয়েছে যে বিশেষ ষড়যন্ত্রের অংশ হিসেবে যাতে বাংলাদেশ থেকে আর কোনো সদস্য পাঠানো না হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে, বা মিশন থেকে বাংলাদেশের নাম কাটার জন্য বা বাংলাদেশকে না রাখার জন্য একটা ষড়যন্ত্রমূলক এই প্রতিবেদনটি প্রচার করা হয়েছে। আমরা ধরে নিলাম যারা এই কথা বলছেন সত্য, কিন্তু এই কথাও তো সত্য, র্যাবের অনেক সদস্যের বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তার মধ্যে তো একটা আমাদের সবার সামনেই উপস্থিত নারায়ণগঞ্জের 7 মার্ডার যে কাহিনী, তার সঙ্গে র্যাবের সেনা সদস্য, র্যাবের মধ্যে অন্তর্ভুক্ত সেনা সদস্য জড়িত ছিলেন। তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, রায় ঘোষণা হয়েছে। এর বাইরে তো আরও অনেক ধরনের অভিযোগ রয়েছে। আমরা সেই কক্সবাজার বা চট্টগ্রামের ইকরাম হত্যাকাণ্ডের কথা আমরা জানি, অসংখ্য অভিযোগ রয়েছে। এবং জাতিসংঘের পক্ষ থেকে তো গত কয়েক বছর ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে গুমের অভিযোগ জানানো হচ্ছে, প্রায় 300 গুমের, তার মধ্যে সরকারের পক্ষ থেকে অনেক ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারপরেও বেছে বেছে স্পেসিফিক্যালি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনকে 70 জন একটি তালিকা দিয়েছে বাংলাদেশ সরকারের হাতে যে এদের সন্ধান কোথায়। বাংলাদেশ সরকার কিন্তু এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেনি। অতএব যেই অভিযোগগুলো উত্থাপিত হয়েছে একেবারে অস্বীকার করা যায় না এই ডকুমেন্টারিতে যা যা বলা হয়েছে। সেই জায়গা থেকে আমাদের জন্য এটি অত্যন্ত বিব্রতকর, বিশেষ করে সরকারের জন্য বিব্রতকর হবে যখন সরকারের পক্ষ থেকে বেশ জোরালো সহকারে দাবি করা হয়, যেটি আমাদের গর্বের বিষয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের সদস্য যেভাবে কাজ করছে, অবশ্যই আমরাও গর্ব করতে চাই বা গর্ব করার মতন ছিল, কিন্তু যা একে একে বের হচ্ছে তথ্য, অন্য কোনো রাষ্ট্রের মানুষের মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার রক্ষা করতে গিয়ে যদি মানবাধিকার লঙ্ঘনকারীদের পাঠানো হয়, সে তো অবশ্যই লজ্জার, অত্যন্ত লজ্জার। এ বিষয়ে তো কারো নিশ্চয় দ্বিমত থাকার কথা নয়। এবং যদি সত্যি সত্যি বাংলাদেশের ক্ষেত্রে জাতিসংঘ কোনো ধরনের ব্যবস্থা নেয়, সেটি আমাদের যে ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে অন্তত 2-1টি ক্ষেত্রে ছিল, তাও নিশ্চয়ই শেষ হয়ে যাবে। এখন তো নানান দিক থেকে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের বিতর্কিত কাজের জন্য। একসময় আন্তর্জাতিক রোল মডেল হিসেবে হয়তো মাঝে কিছুদিন আলোচনা হয়েছে, কিন্তু তারপর আমরা এসব বিষয় নিয়ে আসলে শঙ্কিত। ভাববার বিষয় অন্তত সরকারের যে কী করা উচিত বা কী করতে হবে, কী প্রয়োজন যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাদের নাম পাঠানো। এ পর্যন্ত ভালো থাকুন সবাই।